গল্প ও সাহিত্য মাসিক পত্রিকার আয়োজনে এই গ্রুপ ফেসবুক লাইভ আমি অংশমান চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। কবি সম্পাদক বন্ধু রাজীব ঘাটি আমাদের বহু পুরনো বন্ধু, সুকবি, সুসম্পাদক, সুসংগঠক রাজীবের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই ফেসবুক লাইভ। হ্যাঁ, রাজীবকে দেখতে পাচ্ছি। রাজীব লিখেছে, ঠিক আছে শুরু করুন। সুমন দিন্দা দেখছে। সুমন আমাদের অত্যন্ত এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি, আমাদের ভাই সুমনকে দেখছি। আমরা এখন অনেকেই ঘরবন্দি, আপনারা জানেন যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। যদিও কিছু কিছু জায়গায় শিথিল হয়েছে, কিন্তু আমরা সবাই খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। জানি না কবে সব কিছু স্বাভাবিক হবে, তবে আমাদের যোগাযোগ কিন্তু বন্ধ নেই। এই যে সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমরা একে অপরের কাছে পৌঁছে যাচ্ছি। যেমন আজকে আপনাদের সঙ্গে দেখা হলো, কথা হবে। আমি আমার লেখা কিছু কবিতা শোনাবো আপনাদের। শুরু করি। আমার প্রথম কবিতা যেটি আমি পড়ব, আগামীকাল পয়লা আষাঢ়, আষাঢ়স্য প্রথম দিবস। সেই কথা মাথায় রেখে একটি প্রেমের কবিতা বর্ষার অনুষঙ্গে। বৃষ্টি ক্লাসরুমে। এই লেখাটি বহু আগে প্রকাশিত হয়েছিল তথ্য কেন্দ্র পত্রিকায়। তরুণী মেঘ যেদিন বসে পাশে, তরুণী মেঘ যেদিন বসে পাশে, সেদিন পড়ায় মন বসে না ক্লাসে। ছুটি কাটায় লেখার খাতা বই, বোঝে মেঘের সম্পর্ক হই। সম্পর্ক মেঘ কি সেটা জানে? না বলা কথা রেখেছি মাঝখানে। জানে শুধুই কৃষ্ণচূড়া ফুল। তরুণী মেঘ শ্যাম্পু করা চুল, সাদা ওড়না, হলুদ চুড়িদার, এক বেঞ্চি শরীর ছোঁয়, আর আগুন লাগে, বিদ্যুৎ চমকায়। তরুণী মেঘ বৃষ্টি হয়ে যায়। শোনালাম বৃষ্টি ক্লাসরুমে। ঠিকঠাক শোনা যাচ্ছে তো? শিলাদিকে দেখছি। শিলাদি এসছেন। হ্যাঁ, ধন্যবাদ শিলাদি। এর পরের কবিতা সাইবার ওয়ার্ল্ড, বেরিয়েছিল বহু বছর আগে পুজো সংখ্যায়। যদিও এই কবিতার পরিস্থিতি অনেক বদলে গেছে, কারণ তখন ইমেলে কথাবার্তার একটা ছবি আমি তুলে ধরেছি, কিন্তু এখন তো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইসব ঢুকে গেছে, ফলে একটু ভাবনাটা পুরনো। সাইবার ওয়ার্ল্ড। হৃদয়ে লোড করেছি আমি ওর 19 বছর। মাউসে ক্লিক করলে মনিটরে ভেসে ওঠে মুখ। কি করে ডিলিট করি বিদেশি পারফিউম, নিঃশ্বাসে ওঠা নামা বুক। তাপ শিখি, পাপ শিখি, কিবোর্ডে আঙুল রাখি তাই।
future.com জনকোলাহল চিরে ওর জন্য ইমেল পাঠাই। অ্যাকসেপ্ট করবে কি? অফ গড, নামই তো লিখিনি। 9 to 10:30 জিন্স টপ, রোদ চশমা চোখে, পাশে বসে। স্বভাবত দুজনেই দুজনকে চিনি, রোজ ভাবি বলে দেব ওকে। সত্যি জানিয়ে দেব নাকি ইমেল অ্যাড্রেস? কাউকে মেল করছে, আজ থাক, এ মুহূর্তে বিজি। অন্য কারো সঙ্গে কিছু মনে হয় না, ও এখনো ফ্রেশ। রিয়েলি প্রপোজ নট ইজি। রোদ চশমা, জিন্স টপ, পাশে বসা 19 বছর। মেল করছে, লাভ মেল। সব লিখছে যা যা লিখতে হয়। মাউসে আঙুল রাখছে, ক্লিক করছে। কাকে লিখছে? কাকে? সেন্ড টু, আমার নাম নয়। শোনালাম সাইবার ওয়ার্ল্ড। এরপরে যে কবিতাটি শোনাবো, কবিতাটির নাম নিষাদ। নিষাদ কবিতাটি ছোট্ট 4 লাইনের একটি কবিতা। দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল কয়েক বছর আগে, দেশ পত্রিকায়। নিষাদ। ওড়ার বাসনা ছিল কৃষ্ণবর্ণ মেঘের বলয়ে। ওড়ার বাসনা ছিল কৃষ্ণবর্ণ মেঘের বলয়ে। পক্ষী জন্ম নিলাম না লক্ষ্যভেদী নিষাদের ভয়ে। পেয়েছি এমন জন্ম গিলে খায় হলুদ বিষাদ। পাখির উড়ান দেখে ঈর্ষায় আমি নিষাদ। শোনালাম নিষাদ। রাজীব, ঠিকঠাক আছে তো? শোনা এবং দেখায় কোনো অসুবিধা নেই? সুমন, শিলা দিয়েও দেখছেন, কিন্তু ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা একটু যদি বোঝা যেত। পরের কবিতায়, এই কবিতার নাম সাক্ষী। এটিও একটি প্রেমের কবিতা। সাক্ষী। শহর চিরে ছুটছে বাস, যাদবপুর পূর্বাচল। শহর চিরে ছুটছে বাস, যাদবপুর পূর্বাচল। স্ট্যান্ডে কারা অপেক্ষায়? ছাত্রদল, ছাত্রীদল। হলুদ ওড়না, চুড়িদার। কোথায় যাবে? কোচিং ক্লাস। ইকোনমিক্স খাতায় লেখা 2টি নাম, মধ্যে প্লাস। বাস দাঁড়ায়, বাস ছোটে, পৌঁছে যাবে ঠিক সময়। পাশে বসা জিন্স টি শার্ট, সম্পর্কে কেউ কি হয়? পূর্বাচল, যাদবপুর। দাঁড়ায় বাস, নামছে লোক। সবার শেষে হলুদ রং, আটকে যায় কবির চোখ। কেউ জানে? কেউ জানে? কেউ জানলে ঘোর বিপাক। দুটো নামের কথা শুধু খাতার পাতা সাক্ষী থাক। শোনালাম সাক্ষী কবিতাটি। বন্ধুরা, একটু যদি জানান ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা কেমন লাগছে।
ভালো লাগলে বা খারাপ লাগলেও বলতে পারেন। এর পরের কবিতা সাম্প্রতিক। আমার বাইক থেকে তুমি স্রেফ 3 হাত দূরে। আমার বাইক থেকে তুমি স্রেফ 3 হাত দূরে। তাকাতে লজ্জা পাচ্ছ। সম্পর্ক আঁকা হচ্ছে বুঝি। একা একা পড়ে ফিরছ বৃষ্টি ধোয়া সন্ধে বেলা। কথা বলবো অজুহাত খুঁজি, কিন্তু কি বলবো বলো? জানো না কি বলবার আছে, অথবা অবুঝ ভান করে যাচ্ছ নিয়ম মাফিক। আমি তো তোমার জন্য, অন্যদিকে তুমি উদাসীন। এইটা কি ঠিক? সময় থমকে নেই, সরে যাচ্ছে ঘড়ির কাঁটারা। সময় থমকে নেই, সরে যাচ্ছে ঘড়ির কাঁটারা। আমার সঙ্গে নীল পরিসেজে উড়বে কি ভাবো? যদি অ্যাকসেপ্ট করো, শহুরে ডিস্কো থেকে উদ্দাম নৃত্য হবে, আকণ্ঠ হুইস্কি খাবো। যদি অ্যাকসেপ্ট করো, শহুরে ডিস্কো থেকে উদ্দাম নৃত্য হবে, আকণ্ঠ হুইস্কি খাবো। যদি রিফিউজ করো, আমিও ডোন্ট কেয়ার। অন্য কোথাও, অন্য কোনো বৃষ্টি ধোয়া সন্ধে গলি পথে অন্য কারো সঙ্গ পেতে যাব। শোনালাম সাম্প্রতিক কবিতা। এরপরে যে কবিতা শোনাবো এই কবিতাটির নাম রক। রকের আড্ডা নিয়ে লেখা এই কবিতা। কম বয়সে আমরাও তো ক্লাব করেছি, পাড়ার রকে আড্ডা দিয়েছি। সেখান থেকে কিছু দেখা, কিছু শোনা, অভিজ্ঞতা অর্জন। আচ্ছা, ঠিকঠাক দেখা যাচ্ছে? অ্যাঙ্গেল ঠিক আছে তো? একটু কেউ জানান, ভালো হয় জানালে। শিল্প ও সাহিত্য মাসিক সাহিত্য পত্রিকার আমন্ত্রণে এই ফেসবুক গ্রুপ লাইভ। সুমন দিনদা দেখছে, একটু কেউ যদি রেসপন্স করেন, কমেন্ট করেন। অনেক সময় পরে মানে আমার পাঠের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, আমি দেখেছি আগে লাইভগুলোয়। যাই হোক, কবিতা পড়ছি। যারা লাইভে শুনছেন তারা তো শুনছেন, যারা এখন শুনতে পাবেন না তারা গ্রুপে পরে দেখবেন, বা এটা আমিও পরে শেয়ার করব আমার টাইম লাইনে। রক। দৃষ্টি ঝরে, খিস্তি ঝরে, আড্ডা ঝরে শহরের রকে। কান্না ঝরে রান্নামুখী মার চোখে, বৃদ্ধ বাবার। আড্ডাবাজ বাড়ি ফেরে, এত বেলা কি যে করো, এখনো কি হয়নি খাবার। বয়স ঝরে দেহ থেকে, বই ঝরেছে বহুদিন আগে। স্টাইল ঝরে হাঁটা চলা, বিড়ি ফোঁকা চুলে ও পোশাকে। ঘুমন্ত ঝরে দিন, মেতে ওঠে সংঘ ও দল। কি করবি ঘরে বসে, আজকে নাইট শোয়ে চল।
অকাল কুষ্মাণ্ড সব রাগ ঝরে, ভেঙে যায় ঢেউ, ফুল ঝরে, নারী লিপ্ত ভুল পথে ঝরে যায় কেউ, চিন্তাহীন রক মাতে, মুখে হিন্দি সিনেমার গান, তোর গুরু শাহরুখ, আমাদের সালমান খান। এইভাবে কতদিন? কিছু করো, লড়ো সংসারে, চেষ্টা করতে হবে, যারা করে তারাই তো পারে। বাবা আছে, পেনশন, সেই সুখে আনন্দে খাও। বাবা চলে গেলে, গুরু কি ফিগার, এসো দেখে যাও। একদম রকের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে ফলো করেই এই কবিতাটি লিখেছিলাম। এটিও প্রকাশিত হয়েছিল তথ্য কেন্দ্র পত্রিকায়। এরপরে যে কবিতাটি শোনাবো, নতুন বৌঠান। আমি বুঝতে পারছি না ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কিনা, পড়েই যাচ্ছি। নতুন বৌঠান এই কবিতাটি উৎসর্গ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নতুন বৌঠানের কথা, নতুন বৌঠানের মনের কথা। নতুন লেখা আমায় পড়ে শোনাতে হবে কাল, নতুন লেখা আমায় পড়ে শোনাতে হবে কাল। তেমন লেখো যেমন লেখেন ঠিক বিহারীলাল। আমার বড় সন্দেহ হয়, খাতা ভরাও যত, একটি লেখাও হবে না আর ভোরের পাখির মতো। আটটা নয়। আচ্ছা, তুমি চেষ্টা করো তবে, লিখতে যদি পারো তোমার নেমন্তন্ন হবে। তুমি নাকি অসাধারণ বলেন জ্যোতি দাদা, চান না তিনি রুটিন দিয়ে তোমাকে হোক বাঁধা। সে প্রশ্রয়ে তুমি ওড়াও আমার খাঁচার পাখি। 2 বছরের বড় আমি, ভুলেই গেছো নাকি? দেখতে তুমি একেবারে বিচ্ছিরি বিচ্ছিরি। বন্ধ করো কথায় কথায় গুরু মশাই গিরি। আমাকে ভুল বোঝা তোমার মস্ত বড় ত্রুটি। জানে এসব, এত কিছু সহ্য করে ছুটি। ব্যস্ত হয়ে পড়ছো এখন, পাও না অবসর। উদাস তোমার নতুন দাদা, খুব অপমানকর। ঠাকুর বাড়ির কোলাহলে সবার মাঝে একা বাঁশি শুনি, আগের মতো হয় না তেমন দেখা। ভবিষ্যতে হবে তুমি অনেক বড় কবি, তখন আমি পটে লিখা, তখন আমি ছবি। সত্যি বলো, আমায় নিয়ে লিখবে তখন গান। নয়ন মাঝে থাকবো তোমার নতুন বৌঠান। শোনালাম নতুন বৌঠান। এরপরে শোনাবো পাতাবাহার। নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না, বা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কেউ যদি জানান। রাজীব, ঠিকঠাক আছে? মানে এমন যেন না হয় যে আমি পড়ে গেলাম অথচ কিছুই দেখা গেল না, সেরকম হলে আবার খুব মুশকিল। যাই হোক, আমি পড়ে তো যাই। এর পরের কবিতা যেটা পাতাবাহার।
গাছের নিচে যখন দাঁড়াস তুই, গাছের নিচে যখন দাঁড়াস তুই, তখন তোকে পাতাবাহার লাগে। আশ্চর্য, একটি ছেলে ছাড়া এমন রূপ কেউ দেখেনি আগে। তখন তোর পাতার চোখ মুখ, কৃষ্ণ ঘন পাতাবাহার চুল, আঁচল জুড়ে পাতার সাজ দেখে বৃষ্টি ফোঁটা চিনতে করে ভুল। অবুঝ রাত, হাজার তারা দল, সত্যি কারো বোঝার কথা নয়। তখন তোর শরীরে ডালপালা, তখন তোর অন্য পরিচয়। অন্য, সে তো একটি ছেলে জানে, যার দুচোখে পাতাবাহার তুই। সুযোগ বুঝে সেই ছেলেটার হয়ে বৃষ্টি জলে ইচ্ছেগুলো ধুই। ইচ্ছেগুলো স্পষ্ট হলে দেখি গাছের নিচে বিদ্যুৎ চমকায়। আশ্চর্য, তোর জন্য শুধু ছেলেও পাতাবাহার হয়ে যায়। শোনালাম পাতাবাহার। এরপরে শোনাবো ল্যান্ডস্কেপ বলে একটি কবিতা। ল্যান্ডস্কেপ আমার খুব প্রিয় কবিতা। এটা অনেকদিন পর আমি আবার পড়ছি। মাঝে একটি অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে পড়েছিলাম। হ্যাঁ, দেখছেন তো, দেখতে পাচ্ছি কয়েকজনকে, কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমরা তো এখনো খুব একটা অভ্যস্ত হতে পারিনি এই টেকনোলজিতে, ফলে বুঝতে পারি না যে ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কিনা। কেউ কিছু জানাচ্ছেনও না। এরপরে ল্যান্ডস্কেপ। কাটে বিনিদ্র কত রাত্রি, করি কবিতার ভাষা রক্ত। কাটে বিনিদ্র কত রাত্রি, করি কবিতার ভাষা রক্ত। পাতা কালির আঁচড়ে চিন্তক, নিবি এই লেখাগুলো সব তোর। হৃদি বাতাসের মতো উদাসীন, যাস ফুলের আঘাতে মূর্ছা। আঁকি আকাশের গায়ে ল্যান্ডস্কেপ, দেখে সহসা বলিস দূর ছাই। হিম কুয়াশায় আসে সংকেত, বুকে অগ্নি সামার ক্যাম্পে। ঢালু পাহাড়ের পথে মুসাফির, তুই উদ্দাম হাতে শ্যাম্পেন। মেঘ উড়ে যায়, ওড়ে হরিয়াল, চোরা শিকারি মগ্ন ট্রিগারে। দ্রুত প্রতিবাদ সারি পাইনের, আমি মুগ্ধ জ্বালাই সিগারেট। ঠিক তখনই অঝোর বৃষ্টি, দেখি ভিজছে বিদিত ওড়না। গোটা ল্যান্ডস্কেপ জুড়ে লেখা হয় শুধু তোর নাম, শুধু তোর নাম, শুধু তোর নাম, শুধু তোর নাম। শকুন্তলাকে দেখতে পাচ্ছি, জুলি আছে, কিন্তু কেউ একটু জানান ঠিকঠাক আছে কিনা। এরপরে যে কবিতাটি পড়ব, কবিতাটির নাম শ্রীখোল। শ্রীখোল আমার খুব প্রিয় একটি কবিতা। এই কবিতাটি বহু বছর আগে কবি শ্যামলকান্তি দাস সম্পাদিত কবি সম্মেলন পত্রিকায় পুজো সংখ্যায় বেরিয়েছিল। শ্রীখোল। শ্রীখোল বাদনরত শিল্পীকে দেখে মনে হলো এ শহরে যেন
এক টুকরো নবদ্বীপ চরণ পেতেছে। মগ্ন শিল্পী বাজিয়ে চলেছেন তাল বাদ্য, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার মাথার উপর এক আশ্চর্য আলোক বলয়। তার মধ্যে দুই বাহু আকাশের দিকে প্রসারিত করে তালে তালে নৃত্য করছেন শ্রীচৈতন্যদেব। সেই অপূর্ব দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকেই দুই বাহু আকাশের দিকে প্রসারিত করে শুরু করলেন নৃত্য। নৃত্যের তালে তালে তপ্ত হচ্ছে দেহ, ঝরে পড়ছে ঘাম, সেই ঘামে ধুয়ে যাচ্ছে যাবতীয় প্রভেদ। শরীর থেকে খসে পড়ছে ধর্মের জামা, লোভ, ক্ষোভ, জিঘাংসা। নৃত্যরত প্রত্যেকের প্রসারিত বাহু থেকে জন্ম নিচ্ছে অসংখ্য ডালপালা, সবুজ পাতা, ফুল। প্রতিটি মানব রূপান্তরিত হলেন বৃক্ষে। বৃক্ষের ডালে ডালে উড়ে এসে বসল এক ঝাঁক দেশি বিদেশি পাখি। তারা সমবেতভাবে গেয়ে উঠল অনন্তকালের ভালোবাসার গান। পাখিদের গানের তালে তালে বোল তুলতে লাগলেন শৃখল বাদনরত শিল্পী। তার মাথার উপর এক আশ্চর্য আলোক বলয়। শোনালাম শৃখল। যারা আমার লেখা পড়েন মূলত তারা আমার ছন্দের লেখার কথাই বলেন, কিন্তু পাশাপাশি কিছু গদ্য কবিতা লিখি বা লেখার চেষ্টা করি। সবই তো চেষ্টা, আদৌ কতটা হয় জানি না, হয়ই না হয়তো। এই কবিতা এরপরে যেটা পড়ব, এই কবিতার নাম মায়ের হাত। এই কবিতাটিও প্রকাশিত হয়েছিল তথ্য কেন্দ্র পত্রিকার পুজোর সংখ্যায় কোনো এক বছর। আমার মাকে নিয়ে লেখা কবিতা। আসলে এই মা সবার মা। আমি কবিতাটি উৎসর্গ করেছি বা করছি পৃথিবীর সমস্ত মায়েদের। শীর্ণ হাত দেখলেই ভাবি এ আমার মায়ের হাত। বাসে ট্রেনে যখনই কোনো নারীর শীর্ণ হাত দেখি মন আনচান করে। ইচ্ছে হয় এক পাহাড় কাজ বাঁ হাতে সরিয়ে এক্ষুনি ছুটে যাই আমার মায়ের কাছে। মায়ের নরম কোলে মাথা রেখে শুই, আর মা তার শীর্ণ স্নেহ মাখা হাত বুলিয়ে দিক আমার মাথায়। অথচ হতোদ্যম বাড়ি ফিরে কখনোই আর সেভাবে মায়ের শীর্ণ হাত দুটির কথা মনে থাকে না। যে হাতে মা রান্না করেন, বাড়েন ভাত, নীরবে সামলান সংসারের সমস্ত খুঁটিনাটি, সেই হাত দুটো বুকে আঁকড়ে আজ পর্যন্ত কখনো বলিনি এই শীর্ণ হাত ধরেই আমার চলার শুরু। অনেক কথার ঢেউ অনর্গল ভাষাই সাগরে। অনেক কথার ঢেউ অনর্গল ভাষাই সাগরে, অথচ অনেক জরুরি কথা বেবাক না বলা থেকে যায়। রবীন্দাকে দেখতে পাচ্ছি, রবীন বসু, কবি রবীন বসু। এরপরে আমি আমার অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর দু একটি কবিতা।
এই কবিতার নাম কর্পোরেট। কর্পোরেট। দুপাশে শায়িত জীবনানন্দ, বিভূতিভূষণ। সুমো ছুটে চলে যায় বুক চিরে পিচ রাস্তায়। ও আমার রূপসী বাংলা, ও আমার পথের পাঁচালী, তোমাদের দেখার মতো তৃতীয় চক্ষু কজনের আছে? এই যে শ্যামল কৃষিক্ষেত্র, এই যে প্রাণ ভরা উর্বর মাটি, তার দিকে অবজ্ঞা ভরে সুমোযাত্রী কর্পোরেট যুবা ছুঁড়ে দেয় মদের বোতল। আমি স্থির নিরীহ সাইকেল যুবক, পথের এক পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মনে মনে রাগে জ্বলে যাই। পরমুহূর্তে রাগ মুছে হাসি, আর এক আকাশ করুণার জন্ম দিয়ে ভাবি, ওরা হয়তো পায়নি রূপসী বাংলা, পথের পাঁচালীর স্তনদুগ্ধের স্বাদ। বঞ্চিত থেকে গেছে, তাই এমন উদ্ধত উন্মাদ। এরপরের কবিতা মধ্যরাতের কবিতা। এই কবিতাটি বহু বছর আগে বৃষ্টিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মন্দাক্রান্তা সেন সম্পাদিত। মধ্যরাতের কবিতা। অবোধ শিশুর মতো জড়িয়ে ধরেছি, চৈতন্য ফিরতেই দেখি আলু থালু তুমি সবকিছু মেনে নিয়েছ। আমি চাই মুখ্য লোক, রিকশার প্যাডেল ছাড়া অন্য পাঠ অধরা থেকেছে। প্রতি রাতে চাঁদ নামে অন্ধকার চুল্লুর ঠেকে, আর আমাকে দুহাত দিয়ে ডাকে। বাস্তুহারা প্রেতের মতন বেসামাল হন্যে হই পথে পথে। অমৃত গরল সব এক হয়ে যায়, চাঁদ যথাস্থানে ফেরে রাতে। অবোধ শিশুর মতো জড়িয়ে ধরেছি আলু থালু তুমি প্রহরীবিহীন ফুটপাথে। অনেকগুলো কবিতাই শোনালাম। এবারে শেষ করি। একটি ছোট্ট কবিতা শোনাই। অভিভাবক। সেই ল্যাম্প পোস্ট, সেই ল্যাম্প পোস্ট। স্কুল ফেরত বৈকালিক হৈ হৈ আড্ডাগুলো যখন বকের শাড়ির মতো ধূসর সূর্যাস্তে মিশে যেত, তখন তেমাথা মোড়ের সেই ল্যাম্পপোস্ট হলুদ বাতি জেলে যেন ঠিক অভিভাবকের মতো সস্নেহে বলতেন, যেন ঠিক অভিভাবকের মতো সস্নেহে বলতেন, এবার ঘরে যাও বাছারা, হাত মুখ ধুয়ে পড়তে বসো, হোম টাস্ক করতে হবে তো। এটা একটা ছবি। এরপরে টুকরো টুকরো কবিতা। এই কবিতাগুলো প্রকাশিত হয়েছিল কবি সুজিত সরকার সম্পাদিত কবিকৃতি পত্রিকায়। 1 বিষ পানে মৃত্যু, দানা শস্য খুঁটে খেয়ে বাঁচা। রাসায়নিক সারের সঙ্গে
দানা শস্যের ধারক উদ্ভিদের খাদ্য খাদক সম্পর্ক। দানা শস্যের ধারক উদ্ভিদের খাদ্য খাদক সম্পর্ক। কি আশ্চর্য! রাসায়নিক সার নিজেই বিষ। 2, বিচ্ছিন্ন দ্বীপ আমি, যে দ্বীপে তোমার জাহাজ আর কোনোদিন নোঙর গাঁথবে না। রূপলি ঢেউগুলি বেলাভূমির ঠোঁটে তুলি ছোঁয়ালে পুনরায় প্রাণ পাবে বালুকাবৃত ফসিল দুঃস্বপ্নগুলি। 3, নিজের গতিপথ জল নিজেই ঠিক করে নেয়। শেষ করি আজকের এই কবিতা পাঠের আসর। আপনারা ছিলেন আমার সঙ্গে। শেষ করার আগে আরো একবার আন্তরিক ধন্যবাদ জানাই শিল্প ও সাহিত্য মাসিক পত্রিকা গোষ্ঠীকে। শিল্প ও সাহিত্য এই সময়ের একটি উল্লেখযোগ্য পত্রিকা, আপনারা জানেন। তাদের উদ্যোগে এই যে ফেসবুক লাইভ, গ্রুপ লাইভে আমাকে আপনারা কিছু বলার এবং কবিতা পড়ার সুযোগ দিলেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। শেষ কবিতা শোনাই আজকের আসরের। তোমারেই যেন ভালোবাসিয়াছি, উৎসর্গ রবীন্দ্রনাথ। আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি, সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে? আজি বরিশন মুখরিত যদি গাই, সেও কি দু চোখে শ্রাবণ রাত্রি আঁকবে? কৃষ্ণকলির রূপকল্পনা করে কপালে সে রোজ পড়বে কৃষ্ণ টিপ। কোনদিন যদি বিমলার কথা বলি, সেও কি বলবে নিখিলেশ সন্দীপ? কথায় কথায় অমলের কথা এলে, তখন সেও কি তুলবে সুধার কথা? নষ্ট নীড়ের প্রসঙ্গ যদি ওঠে, সেও কি বলবে বৌঠান চারুলতা? একান্তে যদি শেষের কবিতা পড়ি, সেও কি খুঁজবে অমিত লাবণ্যকে? হবেই সব, তবে আমি প্রেম দেব, না হলে ভুলেও চোখ রাখবো না চোখে। নমস্কার। আজকের মতো শিল্প ও সাহিত্যের ফেসবুক গ্রুপ লাইভ আমি শেষ করছি। আমি অংশুমান চক্রবর্তী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে।